বই আছে, বইগুলি পড়েন। চট্টগ্রাম রেল স্টেশনে এটা একটা বইঘর, কিন্তু কি অবস্থা হইলো, ওনারা বলতেছে যে করোনার পর থেকে এখানে আর বই পাওয়া যায় না। হুম, অর্থাৎ বইয়ের জায়গায় জায়গা করে নিয়েছে বই আছে তো। কলা, বই রুটি, চানাচুর, এই যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলো জায়গা করে নিয়েছে। বই পেছনে কোনো রকমের সাজায় আছে, যেহেতু বইঘর নামটা, বইঘর যেহেতু নাম, এই বই না রাখলেই যেন নয়, এই জন্য রাখা। এটাও মনে হয় কয়েকদিন পর থাকবে না। কিন্তু দাদা, কি কারণে বই নাই এখানে? ইন্টারনেট বই না, যে বই আজকাল কেন চলতেছে না আগের মতো। মনে করেন আমার 17 সাল থেকে এই দোকানটা করতেছি। আগে তো ছিল, উনি এখন নাই। আচ্ছা, আগে যিনি চালাইতেন 17 সালে, উনি দুনিয়া থেকে না, চলে উনি গেছেন। তো গেছে 6-7 বছর হচ্ছে এখন। 6-7 বছর হয়েছে চলে গেছেন। হুম। তারপর আপনি দায়িত্ব নিয়েছেন। এখন আমি তো কোনো রকম মিস করি না, কারণ আমরা বই যেহেতু যত্র অত অল্প অল্প, মানে ওই দোসরা অন্যান্য হ্যাঁ, সামান যেহেতু আছে। বই যেহেতু চলে না, 4-5 দিনে একটা বই বিক্রি হয়। একটা দুইটা কোনো সময় হয় না আমার। কোনো হয় না। না না, কোনোদিন একদম একটাও হয় না। এই কারণে এখন এই যে কলা, বিস্কিট, রুটি, এটা জায়গা করে নিয়েছে। বইগর নামটাও কি পরিবর্তন করে ফেলবেন? না না, বলবো না, মানে আমরা ডিসকাশন করছি, তারপরে আস্তে আস্তে সারা মানে এরা ডিসিশন নিবে আর কি, যে কি করা যায়। কি জি। করবে না আপনার নাম করবে। কি দাদা? আমার নাম বাবুল কান্তি বড়ুয়া। জি দাদা, ভালো হ্যাঁ, থাকবেন। ধন্যবাদ। হঠাৎ করে একেবারে এক কাপড়ে চলে আসলাম কক্সবাজার। এই যে একটা কাপড় নিয়ে চলে আসলাম। হোটেলে উঠে কাপড়ও নাই। সাগরে নামার পর সাধারণত কাপড়ও পায় না, যে কোন কাপড় পরিবর্তন করে কি করব। এখানে এই কাপড় শুকাচ্ছে, আবার এই কাপড়েই হোটেলে যাচ্ছে, আবার এটা থেকেই বের হয়ে আসছি। এখানে মেরিন ড্রাইভের পাশে একটা সুন্দর ক্যাফেতে আসলাম, মারমেড ক্যাফে। এটা যিনি করেছেন তিনি অত্যন্ত উদার চিত্তের মানুষ, বাউল মানুষ। আর রক্ষণাবেক্ষণ যারা করেন তারাও খুবই আন্তরিক। এখানে এসে একটা বিষয় দেখলাম, চমৎকার কম একটা পরিবেশ। আরেকটা যে বিষয় দেখলাম, যখন আম, পানি খাচ্ছিলাম বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, তারা একটা স্ট্র দিছে। স্ট্রটা প্লাস্টিকের না। পরে এখানে যে চমৎকার এক ছেলে স্যারের সাথে কথা বলে জানতে পারলাম, পাহাড়ে এক ধরনের বাঁশ আছে, এই বাঁশ থেকে এই স্ট্রটা তৈরি করা হয়। এবং স্ট্রটা খুবই স্বাস্থ্যসম্মত। কারণ আমরা যখন প্লাস্টিক দিয়ে খাই, তখন প্লাস্টিক ছোট ছোট পার্টিকেল, খুবই মিনি পার্টিকেল, মাইক্রো পার্টিকেলগুলো যে জিনিসটা হয়, আস্তে করে আমাদের ব্রেইনে ঢুকে যায়। ফলে আমাদের ব্রেইনে যখন প্লাস্টিক জমা হয়, আমাদের চিন্তা করার ক্ষমতা কমে যায়। এবং প্লাস্টিক আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করে, এটা হলো আমাদের চিন্তার জায়গাটাতে আঘাত করে, এবং খুব ভালোভাবে চিন্তা করার শক্তিটা আমরা হারাই ফেলি। এই প্লাস্টিক সমাজের কারণে আমরা দিনে দিনে চিন্তা চিন্তা করার শক্তিটুকু হারায় ফেলতেছি। তো এই জায়গা থেকে একটা ছোট উদ্যোগ, অর্থাৎ আমরা ডাব খাই, পানি খাই, বা কোনো কোল্ড ড্রিঙ্কস খাই, যদি খাই তাহলে যেন এই বাঁশের এই প্লাস্টিকটা ব্যাপক আকারে, এই বাঁশের এই যে উপাদানটা বা স্ট্রটা, এটা যদি ব্যাপক আকারে মার্কেটিং হয়, তাহলে একটা স্বাস্থ্যসম্মত ব্যাপার হবে। এটা আমি আর কোথাও দেখিনি, পৃথিবীর কোথাও দেখিনি, বাংলাদেশে তো দেখিনি, এই প্রথম দেখলাম যে বাঁশ দিয়ে তারা স্ট্র বানাইছে। এটা খুবই চমৎকার। আর কক্সবাজার তো আমার অনেকবার আসা হয়েছে। অনেকবার আসার মধ্যে যে বিষয়টা আমার মনে হলো, যে কক্সবাজার আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন হয়েছে। অবকাঠামোগত যে উন্নয়ন, এটা তো হবেই, এটা সময়ের দাবি, ধীরে ধীরে হবে। এখন বিশ্বায়নের যুগ, মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে যাবে, ওই রকম করে যতটুকু ভালো ভালো দিকগুলো এনে এখানে স্থাপন করা হবে, প্রতিষ্ঠা হবে, নির্মিত হবে। কিন্তু কক্সবাজারের পরিচ্ছন্নতার দিকটা আরো খুব উদার চিত্তে আন্তরিকভাবে দৃষ্টি দিতে হবে। যদি কক্সবাজার যে পর্যটন এরিয়াটা আছে, পর্যটন এরিয়াটাতে যদি সবসময় পরিচ্ছন্ন রাখার জন্য খুবই 24/7 পরিচ্ছন্ন কর্মী থাকে, তাহলে মনে হয় কক্সবাজার, আমার মনে হলো যে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, কিংবা চীন, এই দেশে আমি ভ্রমণ করে যে বিষয়গুলো দেখতে পাইছি, যে ইন্ডিয়ার যে ব্যাঙ্গালোর, সিমলা টিমলা, এই এরিয়াগুলোতে যে বিষয়টা দেখতে পাইছি, যে খুবই পরিচ্ছন্ন। এই পরিচ্ছন্ন দিকটার দিকে খুব পরিমাণ নজর এখন দিতে হবে, তাহলেই বাংলাদেশকে ট্যুরিস্ট বান্ধব বানানো সম্ভব। আর আমি কখনো সাগরে নামি নাই, কিন্তু এই প্রথম এসে আমি সাগরে নামছি। আমি দেখলাম যে সাগরের ঢেউ খুব অসাধারণ।
সাগর এত সুন্দর করে নৃত্য করে এটা আমি আগে ভাবতাম, বুঝতে পারতাম না। কিন্তু যখন সাগরে এই সিজনে নামলাম, দেখলাম যে সাগরের ঢেউটা চমৎকার নৃত্য করে। হ্যাঁ, একটু ময়লা, কিন্তু এটা ম্যাটার করে না। কিন্তু সাগরের ঢেউটা খুবই অসাধারণ। সাগরের আমাদের এখানে যে লং সি বিচ, এটাকে যদি পরিচ্ছন্ন রাখা যায়, তাই প্রাকৃতিক যে ময়লা এটা কোনো প্রবলেম না। এবং সাগরে নামলে সাগরে যে লবণাক্ত পানি আমাদের খুচরা পাচরা সহ আরও অনেক চর্মরোগ আছে যেগুলোকে দূর করতে সহায়তা করে। তো স্বাস্থ্যকর দিক তো আছেই, মানসিক দিকও আছে, একটা প্রশান্তি হতে পারে। আর আসার কথা হলো, এই সিজনে কক্সবাজার আসা দেখলাম না, বাংলাদেশের মানুষ প্রচুর ভ্রমণ করে, ভ্রমণ পিপাসু হয়ে উঠছে। এটা একটা পজিটিভ দিক। এখন আমরা যদি বিদেশিদেরকে এখানে আনতে চাই, তাহলে আমাদের পরিচ্ছন্নতার দিকটা খুব নজর দিতে হবে। আর আমাদের মানসিকতার দিকটা, অর্থাৎ টুরিস্ট দেখলে, বিদেশি চামড়া দেখলে আমরা যে দ্রুত গিয়ে কথা বলতে চেষ্টা করি, এই দিকটা একটু আমাদেরকে রিজার্ভ করতে হবে, না তাদেরকে গেস্ট হিসেবে ভাবতে হবে, যে তারা অতিথি, তারা যেন এখানে এসে একটা ফিল ফ্রি, একটা কমফোর্ট জোন পায়। এই দিকটার দিকে নজর দিতে হবে। এখন সর্বসাকল্যে যে দিকটা কক্সবাজারে খুব নজর দিতে হবে, এটা হলো পরিচ্ছন্নতার দিকটা এবং আন্তরিক ব্যবহারের দিকটা। এই দুইটা নিশ্চিত হলে, আর এই যে এইরকম, অর্থাৎ প্লাস্টিক দূষণ থেকে এই পৃথিবীকে, এই বাংলাদেশকে, এই সমাজকে রক্ষা করতে হলে এরকম স্ট্র সহ আরও এমন ছোট ছোট উদ্যোগ নিয়ে এই সমাজকে প্লাস্টিক মুক্ত করতে হবে, দূষণ দূর করতে হবে। দূষণ দূর করলেই আমরা দূষণ মুক্ত থাকবো। হ্যাঁ, এটা করে নিয়ে ওই আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে ঢাকা নভোএয়ার ফ্লাইট, ইউএস বাংলা ফ্লাইট আজকে প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেছে। আরও কতক্ষণ লেট হবে জানি না। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আবার বলে বের হয়ে আসছি চা খাওয়ার জন্য। ভেতরে চা পাওয়া যায় না, কি নেসক্যাফের কফি টফি পাওয়া যায়, বাজে কফি তো খায় না। কিন্তু এখানে এসে মনটা একটু ভালো হয়ে গেল, কারণ গাছটা কাটে নাই। গাছটা এখানে আছে, কি সুন্দর না, সুন্দর গাছটা দাঁড়ায় আছে, দেখে ভাল লাগলো। কক্সবাজার এয়ারপোর্ট একটা আইকনিক এয়ারপোর্ট হইতে পারে, এয়ারপোর্টটা বানানো দরকার। ভাল লাগছে। যাই, আবার গিয়ে বসে থাকি, অপেক্ষা। নিশ্চয়ই আবহাওয়া সঠিক সময় ঠিক হবে, প্রভু যখন চাইবেন যাব।
এই আবহাওয়ার মধ্য দিয়ে উঠলাম, যাচ্ছি। প্রভু তুমি দয়াময়। পেছনের দৃশ্যে আমরা বিপর্যয়ের অবস্থান মেঝের বাঁ দিকে ওঠার প্রগতিকরণের পথ নির্দেশ করবে। ক্যাবিনেট ভেতরের বাতাসের চাপ কমে গেলে অক্সিজেন মাস্কটি টেনে নিয়ে আমরা নাও ভ্রমণ করবো। পরিবার সাহায্যে লাগিয়ে এবং স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। যদি আপনার সাথে শিশু থাকে তবে মাস্কটি প্রথমে আপনি তারপর শিশুটিকে বাঁকতে সাহায্য করে। আপনার সেটিংয়ে একটি লাল রঙের ট্যাগ টানলে লাইট থেকে প্রসারিত হবে এবং প্রয়োজনে প্রসারের জন্য লাল রঙের টিউবটি ব্যবহার করতে পারেন। আপনার সাথে তথ্য রাখা নিরাপত্তা সেক্ষেত্রে ভালো করে বলবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যাত্রা শুরু করবো। আশা করি আমাদের সাথে আপনাদের হ্যালো মাই ডিয়ার পৃথিবী। বিমানে তো অনেকবার ওঠা হয়েছে, কিন্তু আজকে বিমানটা মনে হচ্ছে এমন জাকনি খাচ্ছে, মেঘের সাথে জাকনি খেয়ে খেয়ে মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। বৈরী আবহাওয়ার কারণে প্রায় 2 ঘন্টা লেট হয়েছে বা 3 ঘন্টা লেট হয়েছে। 8টায় ছাড়ার কথা সাথে 12:30টায়। এখন কঠিন পরিস্থিতি। আমার পার্সোনাল অবজারভেশন হলো ডোমেস্টিক ফ্লাইটে বাংলাদেশে অন্তত পক্ষে ট্রেনগুলো ভালো, বিমানগুলো ততটা ভালো না। এবং আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে হয়তো বা যাওয়া যায়। বৈরী আবহাওয়ার মধ্যে বাংলাদেশের বিমানগুলো নট সো গুড। সো দুর্ঘটনা জীবনে থাকবে অনিশ্চিত, কিন্তু এই যে ধাক্কা খাচ্ছে, বাতাসের সাথে ধাক্কা খাচ্ছে, মেঘের সাথে ধাক্কা খাচ্ছে। এবং মজার কাহিনী হলো এই বৈরী আবহাওয়াতে সবচেয়ে বড় প্রবলেম হলো থান্ডার স্টর্ম, অর্থাৎ বজ্রপাত যদি হয় তাহলে বিমানে আগুন লেগে যেতে পারে। মৃত্যু অনিবার্য, জীবন অনিবার্য। তাই উই হ্যাভ টু এনজয় দ্য লাস্ট কিস অফ লাইফ। সো আজকে গিয়ে পৌঁছতে পারলে প্রভুকে থ্যাংক ইউ। আর যদি আজকে বিমানে করে এই বৈরী আবহাওয়াতে না পৌঁছতে পারি তাও প্রভুকে থ্যাংক ইউ। আই এম রেডি টু ফেস এভরিথিং। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে এক নির্জনতা আছে। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনির বনানীর ফাঁকে নির্জনতা আছে। পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবে শেষ সত্য নয়। সুচেতনা, এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের অন্তিম প্রভাতে। শিশিরের শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়।